কানাডার ইমিগ্রেশন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ফরেন টেম্পোরারি ওয়ার্কার, এলএমআইএ নানা কিছুতে জালিয়াতি, দুর্নীতি, প্রতারণা এসব নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। দর্শক, আজকে আবার একটু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে কথা বলবো এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বিষয়ে আমার আজকের আলোচনায় দুটি ভিন্ন ভিন্ন বিষয় আছে। প্রথমত অবশ্যই একটি ভালো খবর নিঃসন্দেহে, সেটি নিয়ে আলোচনা করব এবং লজ্জাজনক মানে স্তম্ভিত হওয়ার মতো আরেকটি বিষয় আলোচনায় এসেছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভালো বিষয়টি হচ্ছে আজ থেকে কানাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কানাডা ইমিগ্রেশন দুটি নতুন নিয়ম ইফেক্টিভ হয়েছে। তার মধ্যে একটি আপনারা আগে জেনে থাকবেন যে বিভিন্ন সময়গুলো আলাপ আলোচনা হয়েছে। সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আজ থেকে যারা অফ ক্যাম্পাস কাজ করবে সপ্তাহে 24 ঘন্টা তারা ক্যাম্পাসের বাইরে কাজ করতে পারবে এবং তারাই কাজ করতে পারবে যেই প্রোগ্রামে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এনলিস্টেড আছে, যেই প্রোগ্রামে ভর্তি হয়েছে সেই প্রোগ্রামটি যদি অফ ক্যাম্পাস কাজের জন্য ক্যাম্পাসের বাইরে কাজের জন্য এলিজেবল হয়, তাহলেই কেবল যখন ক্লাস চলবে, সেশন চলবে, তখন 24 ঘন্টা সপ্তাহে মাত্র কাজ করতে পারবে, এর বেশি কাজ করতে পারবে না। এর বাইরে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট, আপনি কোনো একটি কলেজে কিংবা কোনো একটি ইউনিভার্সিটিতে কোনো একটি প্রোগ্রামে ভর্তি হলেন, আপনি যদি একটি সময় এসে মনে করেন যে আপনি ওই ইনস্টিটিউটটি চেঞ্জ করবেন, করে অন্য কোনো ইনস্টিটিউটে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে আবেদন করে স্টাডি পারমিটের অ্যাপ্রুভাল নিতে হবে। জাস্ট বিষয়টি আপনি ট্রান্সফার করে আরেকটা জায়গায় চলে যাবেন, সেটি আর হবে না। দ্যাট উইল বি এ ফ্রেশ অ্যাপ্লিকেশন, নিউ অ্যাপ্লিকেশন। এই দুটি নিয়মই আজ থেকে কার্যকর হয়েছে। সপ্তাহে 24 ঘন্টা অফ ক্যাম্পাস কাজ করার ক্ষেত্রে যে কথাটি বলা হয়েছে, যে যাদের প্রোগ্রাম এলিজেবল হবে, যাদের প্রোগ্রাম এটির জন্য যোগ্যতা সম্পন্ন। কাদের প্রোগ্রাম যোগ্যতা সম্পন্ন সেটি কানাডা ইমিগ্রেশনের ওয়েবসাইটে যে কথাটি বলা হয়েছে, যে তারাই ওয়ার্ক পারমিট ছাড়া, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তারা ওয়ার্ক পারমিট ছাড়া অফ ক্যাম্পাসে কাজ যদি করতে চায়, তাদেরকে অবশ্যই কোনো পোস্ট সেকেন্ডারি, একাডেমিক, ভোকেশনাল অথবা প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রামগুলোতে ফুল টাইম স্টুডেন্ট হতে হবে। অর্থাৎ পোস্ট সেকেন্ডারি কোনো একটা একাডেমিক কোর্সে, ভোকেশনাল অথবা প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রামে যদি আপনি ফুল টাইম অ্যাডমিটেড থাকেন, ফুল টাইম স্টুডেন্ট থাকেন, তখনই আপনি যখন সেশন চলে বা যে কোনো সময় আপনি অফ ক্যাম্পাসে কাজ করতে পারবেন। এবং যখন সেশন চলবে, আপনার ক্লাস চলবে, তখন আপনি সপ্তাহে 24 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন। আর যদি ক্যালেন্ডার ইয়ারের কোনো ব্রেকের সময়, অর্থাৎ সামার ভ্যাকেশন কিংবা অন্যান্য ভ্যাকেশন, কিংবা আপনি স্টাডি চলছে কিন্তু মাঝখানে একটা ভ্যাকেশন আছে, সেই সময় আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। ফুল টাইম হচ্ছে 40 আওয়ার্স। সো ফুল টাইম কাজ করতে পারবেন। এর বাইরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে একটি নিয়ম আছে, এটি আমি আবার একটু নতুন করে আপনাদের স্মরণ করিয়ে দিই। আপনারা নিশ্চয়ই জানেন, সেটি হচ্ছে বছরে 2 বার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আইআরসিসিকে একটা রিপোর্ট দিতে হয় যে স্টুডেন্ট, তারা যে ছাত্র বা ছাত্রী বা যে শিক্ষার্থীদের ভর্তি করেছে, তারা পরের সেশনে কিংবা এই সেশনে তারা এখনও এনরোলড আছে কি না। যদি রিপোর্টে পাওয়া যায় যে কেউ এনরোলড নেই, তখন আইআরসিসি তাদের বিরুদ্ধে তাদের ডিপোর্ট করা সহ তাদের বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নিতে পারবে বা ব্যবস্থা নিবে, সেটি নতুন করে মনে করিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এটি হচ্ছে ভালো খবর। কিন্তু একটি ডিস্টার্বিং খবর আজকে আলোচনায় এসেছে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আইআরসিসি যারা কানাডায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে পড়তে আসবে বা ভর্তি হবে বা ভর্তির আবেদন করবে, তাদের যে অ্যাকসেপ্টেন্স লেটারটা সেটি ঠিক ব্যাঠিক, ভুয়া কিনা, কোনো ধরনের ফরজারি করা হয়েছে কিনা, সেটি একটি যাচাই করার ব্যবস্থা করা হয়েছিল একটি পোর্টালের মাধ্যমে, যে আপনি যখন আবেদন করবেন, সেখানে ইনস্টিটিউটগুলো সেটাকে যাচাই বাছাই করে সার্টিফাই করবে যে ইয়েস, এটা আমাদের ইস্যু করা। এই প্রক্রিয়ায় ইমিগ্রেশন কানাডা, আইআরসিসি, তারা 10,000-এর বেশি জাল অ্যাকসেপ্টেন্স লেটার চিহ্নিত করেছে। তারা গত 1 বছর ধরে যাচাই বাছাই করছিল
যেসব অ্যাকসেপ্টেন্স লেটার মানে কানাডায় ভর্তি হওয়ার জন্য বা স্টাডি পারমিটের জন্য যারা আবেদন করেছে তার সঙ্গে যে অ্যাকসেপ্টেন্স লেটার জমা দেওয়া হয়েছে সেগুলো যাচাই বাছাই করতে গিয়ে তারা 10,000-এর বেশি পেয়েছে, যেগুলো হচ্ছে ফ্রড করা হয়েছে, ফ্রডোল্যান্ড। আইআরসিসির যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ব্রাঞ্চ তার ডিরেক্টর জেনারেল ব্রন ওয়েন মে তিনি জানিয়েছেন যে গত 10 মাসে তারা প্রায় 5 লাখ অ্যাকসেপ্টেন্স লেটার ভেরিফাই করেছে এবং তারা 93% ঠিক পেয়েছে, 2% পেয়েছে যেগুলো আসলে ফ্রডোল্যান্ড, আর 1% পেয়েছে যেগুলো কলেজ কিংবা ইউনিভার্সিটি যারা ইস্যু করেছিল তারা অ্যাপ্লাই করার আগেই, মানে ওই শিক্ষার্থী যখন স্টাডি পারমিটের জন্য আবেদন করেছে তার আগেই তারা সেটিকে ক্যান্সেল করে দিয়েছে। কয়েকদিন আগে ইমিগ্রেশন সংক্রান্ত যে সংসদীয় কমিটি, যে কমন্স কমিটি, সেই কমন্স কমিটিতে আইআরসিসির কর্মকর্তাদের, ইমিগ্রেশন মিনিস্ট্রির কর্মকর্তাদের ডাকা হয়েছিল এইসব বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং ইমিগ্রেশনের কর্মকর্তারা তারা বলছেন যে এই যে ফ্রডোল্যান্ড অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে যারা আবেদন করেছে তারা কিসের ভিত্তিতে, কিভাবে, কোন সাহসে এই ফ্রডোল্যান্ড মানে জাল অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে অ্যাপ্লাই করলো, এবং এই জাল অ্যাকসেপ্টেন্স লেটারের, ভুয়া অ্যাকসেপ্টেন্স লেটারের সোর্স কি, সেগুলো তারা যাচাই বাছাই করার জন্য তারা তদন্ত শুরু করেছে, খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে বলে পার্লামেন্টারি কমিটিকে তারা জানিয়েছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে গত বছরেই আসলে বেশ প্রায় আই থিঙ্ক অনেকগুলো স্টুডেন্টের এটি নিয়ে কানাডিয়ান পত্রপত্রিকায় তুমুল আলাপ আলোচনা হয়েছিল, অনেক শিক্ষার্থীরা আন্দোলনও করেছিল যে এই শিক্ষার্থীগুলো কানাডায় এসে ভর্তি হয়েছে, পড়াশোনা করেছে, পাশ করেছে, সার্টিফিকেট পেয়েছে, তারপর তারা যখন পিআরের জন্য অ্যাপ্লাই করলো এবং পিআরের ক্ষেত্রে যখন তাদের যেই ভেরিফিকেশানটা হয় সেই ভেরিফিকেশনের সময় দেখা গেল যে তাদের একজ্যাক্ট নাম্বারটা আমার মনে নেই, কিন্তু তাদের একটা বেশ উল্লেখযোগ্য সংখ্যক মোস্টলি ইন্ডিয়ান স্টুডেন্ট, তাদের যে অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে তারা ভর্তি হয়েছিল সেই অ্যাকসেপ্টেন্স লেটারগুলি ভুয়া। সেটি নিয়ে এক ধরনের একটা রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। তারপর কানাডা ইমিগ্রেশন সেখান থেকে বলেছে যে যেগুলো যারা মানে ইনোসেন্টলি এই ধরনের প্রতারণার শিকার হয়েছে তাদেরটা কনসিডার করবে, কিন্তু যারা নোয়িংলি প্রতারণা করেছে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে। এবং সেই সময়ে ইন্ডিয়ান 1-2 জন ইমিগ্রেশন কনসালটেন্ট অ্যারেস্টও হয়েছিলেন। সো তারপর থেকেই আসলে এই বিষয়গুলো নিয়ে একটু খুবই তোড়জোড় চলতে থাকে এবং মানে কমপ্লায়েন্সটা এবং যাচাই ভেরিফিকেশনটাকে আরও স্ট্রিক্ট করা হয়। এই যে 10,000-এর মতো, এই যে 10,000-এরও বেশি মানে জাল অ্যাকসেপ্টেন্স লেটার যাদের পাওয়া গেছে, সংসদীয় কমিটিতে তারা যে তথ্য দিয়েছে তাতে তারা বলেছে যে মানে মোস্টলি ইন্ডিয়ান, চায়না, ভিয়েতনাম সহ আরও বেশ কিছু দেশের মানে স্টুডেন্টদের কাছ থেকে এই ভুয়া অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে তারা যে অ্যাকসেপ্টেন্স লেটারগুলি ভুয়া চিহ্নিত করেছে সেগুলো এইসব দেশ থেকে আসা স্টুডেন্ট। এবং আরও একটি তথ্য সেখানে জানা গেছে যে গত বছরে আসলে তারা প্রায় 2,000 ফাইলকে আলাদা করে, এবং এই 2,000 ফাইল স্পেসিফিক্যালি ইন্ডিয়া, চায়না এবং ভিয়েতনামের স্টুডেন্টদের, তাদের ফাইল আলাদা করে তারা তদন্ত করে, এবং সেখানে 2,000-এর মধ্যে 1,485টা পাওয়া যায় হচ্ছে একেবারেই মানে বোগাস ডকুমেন্ট দিয়ে তারা আবেদন করেছিল। এদের অবশ্য অনেকেই কানাডায় আসতে পারেনি, তার আগেই তাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, স্টাডি পারমিট ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বাট অনেকেই চলে এসেছে কিন্তু তাদেরকে আর ফেরত পাঠানো যায়নি। সো এই হচ্ছে বিষয়টি। কিন্তু আরও একটি ইন্টারেস্টিং খবর পাওয়া গেছে, সেটি হচ্ছে মানে এই যে স্টুডেন্টদের অ্যাকসেপ্টেন্স লেটার, মানে আপনি কানাডায় স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য কোনো একটি কলেজ কিংবা ইউনিভার্সিটি থেকে তারা যে আপনাকে অ্যাকসেপ্ট করেছে সেটি তাদেরকে সেটি জানাতে হয়। এবং সেখানে দেখা গেছে যে তারা 17,000-এর মতো, এর বাইরে আরেকটি তথ্য, 17,000-এর মতো মানে অ্যাকসেপ্টেন্স লেটার তারা খুঁজে পেয়েছে, যেগুলো আইদার যেই কলেজ বা ইউনিভার্সিটির নামে সেই অ্যাকসেপ্টেন্স লেটারগুলো তৈরি হয়েছে সেই কলেজ বা ইউনিভার্সিটির লিস্টে তাদের নাম পাওয়া যায়নি।
অথবা এমন কিছু কিছু পাওয়া গেছে যেগুলো সেই কলেজ ইউনিভার্সিটি কোনো কারণে সেগুলোকে আগেই ক্যান্সেল করে দিয়েছে, ফলে এরকম পাওয়া গেছে 17,000। সো এখানে প্রায় 17,000 মানে যেগুলো সন্দেহভাজন, মানে কলেজ ইউনিভার্সিটির সঙ্গে পাওয়া যায়নি। আবার সংসদীয় কমিটির যে তথ্য সেখানে 10,000-এর বেশি একেবারেই ফ্রডুল্যান্ট, মানে বোগাস, ভুয়া অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে তারা স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিল। সো দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে ভর্তি প্রক্রিয়া সেখানে একটি বড় ধরনের জালিয়াত চক্র তৈরি হয়েছে এবং বড় ধরনের জালিয়াতি চলছে, এবং সেই জালিয়াতিগুলোর দিকে এখন কানাডা ইমিগ্রেশন নজর দিয়েছে। এবং কানাডা ইমিগ্রেশন আসলে এই জালিয়াতিগুলির সূত্র ধরে তারা খোঁজার চেষ্টা করছে যে কারা এই কাজগুলি করেছে, স্টুডেন্টরা নিজেরাই মানে এই ধরনের জালিয়াতি করেছে নাকি কোনো কনসালটেন্টরা বা অন্য কোনো এজেন্সি তাদেরকে এই ধরনের কাজে সহযোগিতা করেছে। আমি গতকালকেও যে অ্যাসাইলাম আবেদন করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যারা অ্যাসাইলাম আবেদন করেছে সেটি নিয়েও কথা বলেছিলাম। সেখানেও কিন্তু ইমিগ্রেশন মিনিস্টার একটি চিঠি ইস্যু করেছেন যে যেসব রেজিস্টার্ড ইমিগ্রেশন কনসালটেন্টরা আছে মানে তাদের কোনো ভূমিকা আছে কিনা সেটা তদন্ত করে দেখার জন্য। ফলে আমি সেটা নিয়ে আলাদা, ইমিগ্রেশন মিনিস্টারের চিঠিটি আমার হাতে আছে, সেটি নিয়ে আমি আলাদা করে আলোচনা করব। তবে এটুকু বলা যায় যে ইমিগ্রেশন কনসালটেন্টের দিকেও এখন কানাডা গভর্নমেন্টের একটা নজর পড়েছে, এবং আগামী দিনগুলোতে হয়তো আমরা দেখতে পাবো যে ইমিগ্রেশন কনসালটেন্টদের উপরও কোনো ধরনের ক্র্যাকডাউন শুরু হয়েছে বা চলছে। সো দর্শক, যারা কানাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসবেন, ভিজিটর ভিসার জন্য আবেদন করবেন, ইমিগ্রেশনের জন্য আবেদন করবেন, ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, আপনারা অবশ্যই ইমিগ্রেশন কনসালটেন্ট হিসাবে যাদেরকে বাছাই করবেন তারা লাইসেন্সড কিনা সেটি দেখে নেবেন। ওয়েবসাইটে গিয়ে দেখাই যায় যে মানে তার নাম দিয়ে সার্চ দিয়ে জানা যায় যে তিনি আসলে লাইসেন্সড, তিনি অনুমোদিত অথবা অনুমোদিত না। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।